একসময় কিন্তু বিচার করা হবে যে ডক্টর ইউনূস সরকার কে কি করেছেন, জি, তখন যেন আপনি জবাব দিতে পারেন। দেখুন আওয়ামী লীগ আমলে কিন্তু ট্রাইব্যুনালে একবার কথা আসছিল যে জামাতের বিচার করা দরকার। আওয়ামী লীগ তো ধরুন ৫ই আগস্টের পরে এমনি আওয়ামী লীগের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড ছিল না, বা তারা এমনকি কোনো মিছিল লুকিয়ে করতে হতো, তারপরে আসলে সেই প্রকাশ্যে কোনো কার্যক্রমই ছিল না। সেই পরিস্থিতিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলো, খুব কি এটা আলাদা কোনো প্রভাব পড়বে কিনা? প্রভাব মানে দৃশ্য তো পড়বে না, কারণ ওরা তো আসলে নাই, ভার্চুয়ালি তারা তো একটা মরা পার্টি, মানে এখন মানে দৃশ্য তো বলছি আর কি, ভেতরে ভেতরে থাকতে পারে। তারা কোথাও নাই, কোনো কর্মসূচি নাই, কোনো সমাবেশ নাই। এবং এটা আমার কাছে খুব বিস্ময়কর ঠেকেছে যে তারা নিজেদেরকে এত বড় পার্টি দাবি করে, তাদের কোথাও কোনো নেতাকর্মী রাস্তায় বেরোচ্ছে। হ্যাঁ, এটা ঠিক যে নেতাকর্মীরা বেরোলে তাদের অনেকে গণপিটুনির মুখোমুখি হচ্ছে, অনেকের উপর মব ভায়োলেন্স হচ্ছে, পুলিশ ধরছে, এগুলি সবই ঠিক আছে। তো এগুলি বিরোধী দলের উপর আমাদের এই ভূখণ্ডে কবে হয় নাই? সবসময় হয়েছে। গত 15 বছর কি বিএনপির কেউ রাস্তায় নামতে পারতো? গত আওয়ামী লীগের আমলে কি জামাতের কেউ রাস্তায় নামতে পারতো? জামাতের 3 জন লোক বসে একটা হোটেল, এক রেস্টুরেন্টে বসে খাচ্ছে, ওইখান থেকে ধরে নিয়ে গেছে যে তোমরা মানে সরকারকে সরকার বিরোধী চিন্তা করছো, তো চিন্তাও তারা অনুসরণ করতে পারে। তো এরকম ঘটনা তো আমাদের এখানে কম হয় নাই, তারপরে তো তারা ছিল। আমি আওয়ামী লীগের কোনো অস্তিত্ব দেখি নাই। আওয়ামী লীগের অস্তিত্ব হলো দেশের বাইরে। কেন দেশের বাইরে তারা গেছে? আমি তো আওয়ামী লীগের সমালোচনা করে নিই, তারপরে আলাপটা করি। তারা দেশের বাইরে কেন? বাইরে হলো এই কারণে যে তারা এত ইনকাম করছে, এত চুরিচামারি করছে, এটা তো ভোগ করতে হবে। এই ভোগ করার আকাঙ্ক্ষায় বাইরে, যে আমি যদি দেশে থাকি হয়তো জেলে যাব, জেল থেকে হয়তো একদিন মুক্তি পাইলেও পাইতে পারি, যদি পাই ততদিনও তো আমার এই টাকা পয়সা আমি ভোগ করতে পারলাম না। এই জন্য টাকা ভোগ করার জন্য সব তারা বাইরে চলে গেছে। এমন লোকগুলো, এই লোকগুলো করাপ্ট, এই লোকগুলোই দেশের শত্রু, কোনো সন্দেহ নাই। এই প্রত্যেকটা লোকের আমি বিচার চাই, এবং এমন বিচার চাই যে বিচার দেখে পরবর্তী সময় যারা রাজনীতি করতে আসবে তারা যেন ওই বিচার দিকে তাকে একবার চিন্তা করে এই কাজকে আমি আবার করবো, এটা করে। কিন্তু এই সমস্ত বাস্তবতা মানার সত্ত্বেও আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করার পক্ষে না। কারণ আমি মনে করি এদের সংখ্যা বড় জোর 10,000, 20,000, 1,00,000, 1,00,000 লোক এরকম ছিল, যারা দুষ্ট, যারা অন্যায়কারী, যারা খুনি, যারা লুটপাটকারী, পাচারকারী, 1,00,000 লোক ছিল আওয়ামী লীগের। এই 1,00,000 লোক পুরো দেশটাকে আওয়ামী লীগকে তারা চালাইতো এবং তারাই কর্তৃত্ব করত। এবং এদের হাতে আওয়ামী লীগের লোক যেন নির্যাতিত হয়েছে, প্রচুর হয়েছে। আওয়ামী লীগের লোক মারা যায় নাই, মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। তো এবং তারপরে আওয়ামী লীগের সংখ্যা কত? আমি মনে করি আওয়ামী লীগের নেতা কর্মীর সংখ্যা এই দেশে মিনিমাম 50 থেকে 1 কোটি, মানে 50 লাখ থেকে 1 কোটি মতো হইতে পারে। 50 লাখ তো হবেই আমার ধারণা। যেটা এই যে বাকি যারা আছে তাদের জন্য আপনি যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেন, তাদের জন্য আপনি কি রাখলেন? তারা কি করবে? তারা কি জামাতে জয়েন করবে? তারা কি এনসিপিতে জয়েন করবে? অথবা তারা কি বিএনপিতে জয়েন করবে? তারা তো ওই আদর্শে বিশ্বাস করে না, তারা কীভাবে জয়েন করবে? এখন আপনি বলবেন যে আওয়ামী লীগ, অনেকে বলে দেখি আওয়ামী লীগ যখনই আসছে তখনই আওয়ামী লীগ একটা করে আকাম করছে, একবার একদলীয় শাসন করছে, আবার এইবার আরেকবার এটা স্বৈরাচারী কায়েম করে। এই কথাগুলো কিন্তু মিথ্যা না, আমি কিন্তু এগুলিকে বাদ দিই না, এগুলিকে আমি অস্বীকার করি না। 74-এ তারা যেটা করছে এটা গণতন্ত্রের কোনো সংঘাতেই পড়ে না। সমস্ত দলকে নিষিদ্ধ করছে, অন্যায় করছে, যেই করুক, এটা শেখ মুজিব করুক আর যেই করুক, এটা আমাকে আসা যায় না। হাসিনাও এটা করছে। পাশাপাশি আওয়ামী লীগ তো আবার অন্য উদাহরণ আওয়ামী লীগের আছে। আপনি দেখেন তো 96 সালে যারা আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, 96-এর আওয়ামী লীগ সরকার হলো এদেশের একমাত্র সরকার যারা শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছে, আর কেউ করে নাই। আর সবাইকে ধাক্কা দিয়ে সরাইতে হয়েছে অথবা জোর করে সরাইতে হয়েছে। কাজে ভালো মন্দ দুই জায়গায় আছে। সমস্যাটা কোথায় আমি বলি, সমস্যাটা দলের না। 96-এর আওয়ামী লীগ আর 2014 অথবা 2018, 2024-এর আওয়ামী লীগ, এদের কি গঠনতন্ত্র আমূল চেঞ্জ হয়ে গেছে? চেঞ্জ হয় নাই তো, নেতৃত্বের ক্যারেক্টারে চেঞ্জ হয়েছে। তো এই যে আমি বললাম যে 1,00,000 লোক আছে ধরেন আপনি, এই 1,00,000 লোকের কারণে আওয়ামী লীগের চেহারা পাইছে। তো এই লোকগুলি প্রত্যেকটা লোক দল করার কারণে কেবল নয়, তার ব্যক্তিগত চরিত্রের কারণে তারা অপরাধী, এবং এই প্রত্যেকটা লোকের সাজা হওয়া উচিত। কিন্তু আপনি বাকি লোকদেরকে ইগনোর করবেন? বাকি লোকের কি সাংবিধানিক অধিকার নাই দল করার? তো সেটা। আর আপনি যদি বলেন যে হ্যাঁ গণহত্যা, আমাদের 2024-এ যে গণহত্যা খুবই ন্যাক্কারজনক গণহত্যা। তো আমি 2024-এ গণহত্যাকে আমি যতই গুরুত্ব দেই না কেন, আমি কি 1971-এর গণহত্যাকে গুরুত্ব দিব না? তাহলে 71-এ যারা গণহত্যার জন্য যারা দায়ী তারা কি প্রকাশ্যে ক্ষমা চেয়েছে? তো তাদেরকে কেন আপনি এই কথা এখন বলবেন না? তাদেরকেও নিষিদ্ধ করেন দল হিসেবে। জি, তা তো ওই দাবি আমি দেখি না করতে, বরং যে তারা স্লোগান দিচ্ছে কি গোলাম আজমের বাংলায়, নিজামীর বাংলায়
তো এটা কেমন হলো ভাই? আমার কথাটা হলো কি, এই যে আপনার জুলাই আগস্টে যে হত্যাকাণ্ডগুলি হয়েছে, এটা কি আওয়ামী লীগ সরকার করেছে নাকি আওয়ামী লীগ পার্টি করেছে? আওয়ামী লীগ সরকার এবং আওয়ামী লীগ পার্টি কিন্তু সমার্থক না। পার্টি মানে কিন্তু আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটি না, পার্টি মানে কিন্তু এর কর্মী সমর্থক সহ। আওয়ামী লীগ পার্টি আমাদের এখানে পার্টি তো আর জামাত ইসলামের মতো না যে রিসিট কেটে পার্টি হতে হয়, তাই না? তো এই পার্টি তো মনে করেন আমাদের বিএনপি আওয়ামী লীগের পার্টি ক্যারেক্টারটি এরকম, যে কেউ পারে, যারা সমর্থন করে করেই। সারা জীবন দাদায় আওয়ামী লীগ করতো, পোলায় আওয়ামী লীগ করে, ছেলে ভাই আওয়ামী লীগ করে, বাচ্চা কাচ্চা আওয়ামী লীগ, ছাত্রলীগ করে, এটা তো এটা ধারাবাহিকভাবে চলে কিন্তু আমাদের এখানে এগুলো। তো সেখানে আওয়ামী লীগের কি গঠনতন্ত্রে কোনো সিদ্ধান্ত নিয়ে এই কাজটা তারা করছে নাকি সরকার সিদ্ধান্ত নিয়ে করছে? এটা সরকারের সিদ্ধান্ত, এখানে এটা হলো সরকারের সিদ্ধান্ত। পুলিশকে আওয়ামী লীগের একজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদকের কথা অনুযায়ী গুলি করছে নাকি এমপি সাহেবের কথা অনুযায়ী গুলি করছে অথবা প্রাইম মিনিস্টারের কথা অনুযায়ী গুলি করছে? আমার কথা হলো এগুলি বুঝতে হবে। আপনি যদি পুরো জিনিসটাকেই আপনি যদি ভেঙে, আমি আবার একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, তাহলে বুঝবেন আপনি। ধরেন একটা গাড়ি, একটা স্টুডেন্টকে গাড়ি চাপা দিল, একটা বাস দিল, তো আপনার দায়িত্বটা কি? ড্রাইভারকে নিয়ে আদালতে নিয়ে উঠানো, ড্রাইভারকে ধরে পুলিশের কাছে দেওয়া, দু একটু উত্তম মধ্যম যদি দিতে চান দিলেন, কিন্তু গণপ্রতিনিধি দিতে পারবেন না, দিয়ে তাকে আপনি পুলিশের কাছে উঠাই দিবেন। এখন আপনি বলবেন না আমি বাসটাই আগুন দিয়ে পুরাই দেবো, এই বাসের নিচে কেন পড়লো? আপনি দিতে পারেন ভাই, আপনার হাতে ম্যাচ আছে, দেশালে আছে, কেউ আপনাকে বাধা দিচ্ছেন, আপনি দিয়ে দেন, সমস্যা নাই, এদিকে সমাধান হলো। এই বাস তো খালি মানুষই চাপা দেয় না, আরো অনেক কিছু করতো। এখন আপনি বলবেন যে ড্রাইভারের কারণে কিন্তু বাসটা ওখানে গেছে, আপনি ড্রাইভারকে ধরেন, আওয়ামী লীগের যারা নেতৃত্বে ছিল তাদেরকে ধরেন, আপনি তাদেরকে ধরেন, এটার সঙ্গে বাসের কোনো সম্পর্ক নাই। তো আওয়ামী লীগ থেকে দল, সারা দেশে দুটো দল, আপনি ওই লোকটাকে ধরেন, আপনি একটা গাছের বট গাছের নিচে বসলেন, পাখিয়ে পাখাটা গুলো আপনার মাথার উপর পড়লো, গাছ কেটে বলবেন? তো হিসাবগুলি এইভাবে দেখতে হবে। কাজগুলি অন্যায় হয়েছে, কোনো সন্দেহ নাই, কিন্তু যেটা করতেছেন এখন আপনি বলেন যে কথাটা নাকি আমাদের দর্শক বলে, ওটা আমি একটু জবাব দিয়ে নিই যে তত্ত্বাবধায়ক সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকার এই ধরনের কাজ করতে পারে কিনা। দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার আইনগতভাবে একটা সাধারণ সরকার যা করতে পারে সব করতে পারে, আইনগতভাবে তাদের কোনো বাধা নাই। বাট একটা কনভেনশন আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আগে ছিল না, কিন্তু আমাদের কখনই তত্ত্বাবধায়ক সরকার ছিল। আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার অন্তর্বর্তী সমার্থক ধরি, তাহলে তত্ত্বাবধায়ক সরকারের একটা কনভেনশন ছিল যে তারা নীতি নির্ধারণী কোনো কাজ করতো না, কেবল প্রত্যাহিক কাজগুলি করতো। কিন্তু ওইটার সঙ্গে আবার এটার পার্থক্য আছে একটা, ওই সবই মানতে হবে, পার্থক্য আছে। ওই সরকারগুলো যেভাবে আসতো এই সরকারটা সেভাবে আসে নাই, এটা একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে আসছে, কিন্তু কাজে সেখানে এটার পার্থক্য আছে। কাজে এদের এখতিয়ার নিয়ে কথা বলাটা খুব একটা জরুরি না, কিন্তু আমি তারপরেও মনে করি ওনাদের এটা মাথায় রাখা উচিত যে আমি যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আপনি যে কাজই করেন না করেন, আপনি যেই হন না কেন ভাই, আজকের দিনটা তো শেষ দিন না, আজকের দিন শেষ দিন না, কিন্তু প্রত্যেকটা দিনের পর আরেকটা দিন আসে, এবং একসময় যে ওই দিনের কর্মকাণ্ডগুলিকে বিচার করা হয়, একসময় কিন্তু বিচার করা হবে যে ডক্টর ইউনূস সরকার কে কি করেছেন, তখন যেন আপনি জবাব দিতে পারেন। শাকিল আহমদ, আপনার কাছে প্রশ্ন করবো, উপদেষ্টা মাহফুজ আলম তিনি এই প্রশ্ন তুলেছেন এবং তিনি বলেছেন যে ৭১-এ যারা গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা করেনি তাদেরকে ক্ষমা চাইতে হবে এবং তারপরে আসলে শুদ্ধ হয়ে তার রাজনীতি আসতে হবে। আপনারা কি এই বিষয়টি কোনো চিন্তা করেছেন কিনা? দেখুন, আমাদের কনসেপ্ট খুব ক্লিয়ার এবং আমরা বারবার বলেছি যে শুধু ৭১ না, আমাদের ৪৭ থেকে শুরু করে বাংলাদেশের যতগুলো অভ্যুত্থান আছে, ৭১ হচ্ছে আমাদের বাংলাদেশের বেসলাইন। সে এই বেসমেন্ট এবং ২৪ দুটোকে আমরা একই সাথে ধারণ করি, ৭১কে বাদ দিয়ে ২৪ না, ২৪কে বাদ দিয়ে ৭১ না। সুতরাং ৭১-এ যেই সমস্যাটা রয়ে গেছে, যেটা আমরা বলছি আলোচনা হচ্ছে, এটাই সমাধান হতে হবে। দেখুন, আওয়ামী লীগ আমলে কিন্তু ট্রাইব্যুনালে একবার কথা আসছিল যে জামাতের বিচার করা দরকার, এবং আমি যদি ভুল না করি তখন ব্যারিস্টার শফিক আহমেদ স্যার ক্ষমতা হস্তান্তরের পরে আনিসুল হক আইনমন্ত্রী হলেন। ট্রাইব্যুনালে যখন সংশোধনের কথা বলা হলো আইনটাকে যে অর্গানাইজেশনের বিচারের ব্যবস্থা রাখা হোক, তখন কিন্তু আওয়ামী লীগ করে নাই। কেন করে নাই তার উত্তরটা আমি জানি না, ভাই জানি কিনা আমি জানি না। তাহলে আওয়ামী লীগ যখন যুদ্ধাপরাধীদের বিচার করছে, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি বিচার করছে, আইসিটিটাকে তৈরি করা হলো, সেই আওয়ামী লীগ কেন যুদ্ধাপরাধীর দায়ে কিংবা গণহত্যার দায়ে জামাত কিংবা অন্য যতগুলো পার্টি ছিল তাদের বিচার কেন করলো না? এই প্রশ্নটা আমার। এখন আমার উত্তরটা হচ্ছে আওয়ামী লীগ করার সাহস করেনি হয়তো। কারণ দেখেন, গণহত্যা আমি করেছি আর গণহত্যাকে আমি সাপোর্ট দিয়েছি কিংবা রাজনৈতিক ভুল ডিসিশন কিন্তু ডিফারেন্ট জিনিস। জামাত যেটা বলার চেষ্টা করে বারবার বা বলে যে মুক্তিযুদ্ধের সময় আমাদের সাপোর্ট ছিল আওয়ামী লীগ পাকিস্তানের পক্ষে, কেন আমরা চেয়েছিলাম অখণ্ড পাকিস্তান থাকুক, কিন্তু
এই পাকিস্তানকে যে সাপোর্টটা দিয়েছিলাম আমরা বা তারা দিয়েছিল, এটি তাদের ভুল সিদ্ধান্ত ছিল, এটা অনেকবার তারা বলেছে, এটা রাজনৈতিক ভুল ছিল। কিন্তু ক্ষমা চেয়েছি কি চাইনি, এটা নিয়ে কিন্তু অনেকগুলো মানে ডিভাইডেড কথা আছে, অনেকগুলো ডিবেট আছে। এক পক্ষ বলেন যে গোলাম আজম সাহেব নাকি তৎকালীন সময় বলেছিল যে এটা আমাদের ভুল ছিল, আমরা এটা চাই না, আমরা বাংলাদেশপন্থী হতে চাই, আমরা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করি, এখনও কিন্তু জামাত বলে। কিন্তু যদি এটাকে কনক্লুশনে আসতে চাই, যদি সরকার মনে করে বা জনগণ মনে করে যে না জামাতকে আরও প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে, এই বিষয়টি নিয়ে আরও ক্লিয়ার স্ট্যান্ড দিতে হবে, আমি মনে করি জামাতে এটা বলা উচিত। তাহলে জামাতে যা নতুন প্রজন্ম আছে, জামাত শিবির কিংবা অন্যান্য যারা আছে, তারা অ্যাটলিস্ট এই যে ট্যাবু থেকে, ফ্রেমিং থেকে বের হয়ে আসতে হবে। 24-এর যে অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মূল কিন্তু পয়েন্ট ছিল ফ্রেমিং করা যাবে না। আমরা ফ্রেমিং করতে চাই না, কেউ শিবির, কেউ জামাত, কেউ এনসিপি, কেউ আওয়ামী লীগ, কেউ নারী, কেউ পুরুষ, কেউ ডান, কেউ বাম, আমরা সবাই বাংলাদেশি, আমরা সবাই এদেশের নাগরিক। আমরা এই একটা ফ্রেমিংয়ে থাকতে চাই, আমরা ডিফারেন্ট বাইনারিতে আনতে চাই না। আমি একটা কথা একটু বলতে চাই ভাইয়ের কথা ধরে। ভাই বলেছিলেন যে আওয়ামী লীগ একমাত্র দল যেটা একসাথে ক্ষমতা হস্তান্তর করেছিল শান্তিপূর্ণভাবে। আমি বলতে চাই যে 2006 সালে যখন বিএনপি ক্ষমতা হস্তান্তর করতে চেয়েছিল, এটা শান্তিপূর্ণই ছিল। কিন্তু যেদিন শেষ দিন ছিল বিএনপির ক্ষমতার লাস্ট ডে, সেদিন কিন্তু পল্টনে বিএনপি সমাবেশ চলছিল, এবং সেই 28 অক্টোবর 2006 সালে কিন্তু আওয়ামী লীগ মানুষকে যেভাবে পিটিয়ে হত্যা করেছিল শিবিরের, জামাতের লোকজনকে দিকে, এটা কিন্তু পৃথিবীর ইতিহাসে এরকম পিটিয়ে হত্যা করার ইতিহাস আমরা দেখি নাই। তাহলে এই যে সিস্টেমেটিক সৌন্দর্যকে নষ্ট করার জন্য কারিগর হচ্ছে আওয়ামী লীগ, এবং এটি কিন্তু আজকে শুরু হয়নি। আওয়ামী লীগের ইতিহাসের প্রত্যেকটা স্টেপে আওয়ামী লীগ এটা করেছে। মাসুদ কামাল হাজী সালাউদ্দিন তিনি একটু আশঙ্কা প্রকাশ করছিলেন যে নির্বাচন যদি আসে তাহলে আসলে এই আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো দেশের পরিস্থিতি আসলে কেমন হবে। এটা কি হবে, এটা আমি যে জ্যোতিষ না, আমি বলতে পারবো না। এটা আসলে বলাটা অতিরিক্ত বলা। আশঙ্কা আছে কিনা মনে করেন? আশঙ্কা আছে, সবসময় আছে। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ না হতো তাও থাকতো। আমি একটা কথা বলি আপনাকে, আওয়ামী লীগ নিষিদ্ধ করে না, আসলে আওয়ামী লীগকে আমি দুভাবে দেখি, দুটা ভাগ করে দেখি। এক ধরনের ভাগ হলো আওয়ামী লীগের করাপ্ট লিডাররা, আরেকদিকে হলো আওয়ামী লীগের নিবেদিত প্রাণ কিন্তু সৎ নেতাকর্মীরা। আমি আওয়ামী লীগকে দুইটা ভাগ যদি ভাগ করি, তাহলে আমি বলবো আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মাধ্যমে ওই আওয়ামী লীগের করাপ্ট লিডারদেরকে লাভ করিয়ে দেওয়া হলো। একদম সিম্পল, আওয়ামী লীগের লাভ হলো। আওয়ামী লীগ পুরো আওয়ামী লীগের না, আওয়ামী লীগের করাপ্ট লিডারশিপের লাভ হলো। আমি এক্সাম্পল দিয়ে বলি আপনাকে, যদি আওয়ামী লীগ নিষিদ্ধ না হতো তাহলে এবার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে হতো। দল তো নিষিদ্ধ না, নির্বাচন করতে দিবেন না কেন? দিলেন নির্বাচন করতে। আওয়ামী লীগ যদি নির্বাচন করতো, আওয়ামী লীগের ওই করাপ্ট লিডার, কারা করাপ্ট না বলেন, আওয়ামী লীগের উপজেলা পর্যায় পর্যন্ত আমি মনে করি এমপি এবং যত লোক এমপি নমিনেশন কিনেছে, এই প্রত্যেকটা লোক করাপ্ট। এটা আমি আমার হিসাবে আর কি। তো এরা তো ফার্স্ট টায়ারে অথবা সেকেন্ড টায়ারের লিডার কিন্তু, তাই না? এরা কিন্তু কেউ ইলেকশন করতে পারতো না, কারণ তাদের সবারই দুর্নীতির সমস্যা আছে। তারা দুর্নীতি এত করেছে, এত টাকা বাইরে পাচার করেছে, ইলেকশন করতে আসলে তাদের মধ্যে ভয় কাজ করতো, গেলে তো আমাকে আটকে ফেলাবো, তখন তো আমি এই টাকা পয়সার ভোগ বিলাস করতে পারবো না। এই জন্য ওরা আসতোই না, আমি শিওর। তাহলে ইলেকশনটা করতো কে? ইলেকশনটা করতো তৃতীয় এবং চতুর্থ স্তরে যারা লিডার আছে, তারা যাদের বিরুদ্ধে কোনো মামলা মোকদ্দমা নাই এবং যারা কোনো অন্যায়ের সঙ্গে জড়িতও না, তারা কিন্তু ইলেকশন করতো। এবং তারা যখন ইলেকশন করতে আসতো, ভার্চুয়ালি আওয়ামী লীগের এই লিডারশিপ তাদেরকে ইলেকশন করতে দিত না, জাস্ট দিত না। বলতে ওরা যদি ইলেকশন করে তাহলে তো তাদের নেতৃত্ব আর থাকবে না, তারা ব্যাক করতে পারবে না। যে কারণে আওয়ামী লীগ ইলেকশন করতোই না, সেটা আমার ধারণা। যদি করে তাহলে তো আওয়ামী লীগ ওই লিডারশিপ আর থাকতোই না, ওরা আসতে পারতো না। আচ্ছা, এখন নিষিদ্ধ করাতে কি হলো? আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না। আর ইলেকশন না করতে পারলে এখন আওয়ামী লীগ কিন্তু ফিরে আসার চেষ্টা করবে। তখন এই যে সেকেন্ড ও থার্ড টায়ারের অথবা ফোর্থ টায়ারের যারা লিডার আছে অথবা সাধারণ নেতা কর্মীরা, তারা কিন্তু ওই করাপ্ট লিডারদেরকে নেতা মাইনেই তাদের আন্দোলন করতে হবে। এখন যদি তারা করে, গোপনে গোপনে যদি করে, তার মানে ওদের পুনর্বাসনে একটা সুযোগ এখন থেকে যাবে। যে কারণে ওই করাপ্ট লিডারদের হাতে প্রচুর টাকাও আছে, অপরিমিত টাকা। আমি এটা চিন্তা করতে পারবো না। একটা ছাত্রলীগের নেতা যদি 20,000 কোটি টাকা থাকে রে ভাই, এটা কত টাকা? তো ওইখান থেকে যদি এক একটা মানে আসনের জন্য তারা যদি 5-6 কোটি টাকা বরাদ্দ করে দেয়, যে তোমরা এটা দিয়ে আওলা ঝাওলা বাঁধাও, একটা বোম টোম ফুটাও ভাই, প্রত্যেকটা এলাকায় এই মাদক নেশাগ্রস্ত লোকের অভাব নাই কিন্তু। 10,000 টাকা দিলে একজনের যে ই করে আসে, কোপ দিয়ে আসে, এরকম লোক বহুত আছে কিন্তু। তাহলে এগুলো হতে পারে, ওই লোকগুলি করতেও পারে। আবার উল্টাও হতে পারে, তারা চিন্তা করতে পারে যে 1,000 টাকা পাঠাবো অথবা 10,000 টাকা পাঠাবো, এটা তো আমার লস, দরকার টাকা, আমি ফুর্তি করি। তারা ফুর্তি করে আকাঙ্ক্ষা থাইকেও যেতে পারে। কি হবে না হবে এটা জ্যোতিষ ছাড়া কেউ বলতে পারবে না, কাজে এটা ওই লাইনে যাচ্ছি না।
কিন্তু আমি মনে করছি জিনিসটা এটা হলো যে আওয়ামী লীগের নেতাকর্মী যারা, সাধারণ নেতাকর্মী যারা আছে, তৃণমূলের যারা আছেন, সমর্থক যারা আছেন, তাদের প্রতি একটা অবিচার করা হয়েছে আমি মনে করি। সেগুলো আমাদের আপনার কাছে জানতে চাইব, মাসুদ কামাল সাহেব বারবার বলছিলেন যে আসলে আওয়ামী লীগের যে করাপ্ট নেতা যদি বলেন, করাপ্ট নেতাদের বাইরেও কিন্তু একটা বিশাল সংখ্যক সমর্থক এবং কর্মী বাহিনী আছে। আপনারা যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করছেন বা নিষিদ্ধ করার দাবি করছেন, তখন কি তাদের কথা চিন্তা করছেন কিনা? প্রথমত বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে মানুষ আমরা যারা আছি, যারা ভোটার কিংবা যারা ভোটার হয়নি, সবারই কিন্তু একটা চিন্তা আছে, আমি এই দলকে পছন্দ করি, এই দলকে পছন্দ করি। আপনি দেখেন, আমি এখানে একটু ডিফারেন্ট হতে বলতে চাই। আওয়ামী লীগের কর্মী বা নেতা কারা? 4 আগস্ট 2024 যখন আওয়ামী লীগ বললেন যে আজকে মানে আগামীকাল 3 আগস্ট ঘোষণা করলেন যে আগামীকালকে ছাত্র জনতার যে আন্দোলনটাকে আওয়ামী লীগের কর্মীরা ঠেকিয়ে দিবে, যা যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো, লাঠি সোটা অনেক জায়গায় অস্ত্র নিয়ে তারা বের হলেন। সারা বাংলাদেশের চিত্র দেখেন, কতজন বের হয়েছে? 10,000, এর বেশি হবে না। এর মধ্যে মিরপুরে সবচেয়ে বেশি তারা লোকবল ছিল নিখিলের নেতৃত্বে। আমার কাছে মনে হয় আওয়ামী লীগের মানে আওয়ামী লীগ করে সুবিধাবাদী হয়ে আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণী 10,000, এর বেশি না। বাকি যারা আছে ভালোবাসে, এরকম অনেক মানুষ থাকতে পারে, 2 লাখ 5 লাখ 10 লাখ থাকতে পারে, এর চেয়ে বেশিও থাকতে পারে। তারা কি করবেন? বাংলাদেশে এই মুহূর্তে 49টা দল আছে নিবন্ধিত, 49টা, সামনে আরো কয়েকটা বাড়বে আগামী ইলেকশনের আগে। তাহলে আমি একটা রাজনৈতিক দলে আমার মূল কাজকে ভোট দেওয়া, আমি ধরেন এলডিপি করি বা আমি ধরেন অন্য একটা পার্টি করি, তাহলে সেই পার্টিকে আমার মূল কাজ কি? যে ভোট দিয়ে তাকে ক্ষমতায় নিয়ে আসা, সে আমার কথাটা বলবে। তাহলে আমি যদি প্রার্থীকে চয়েস করি, ভালো প্রার্থীকে, এই দলকে না চয়েস করে, তাহলেই তো আমার পারপাসটা সার্ভ হচ্ছে। আজকে এই আলোচনাটা আজকে না আসে আরও আগে আসতে পারতো, যে বাংলাদেশে যখন আমি ইলেকশন করি আওয়ামী লীগ বিএনপি বাইনারিতে দাঁড়িয়ে গেছে, কারণ কোনো একটা জায়গাতে বিএনপির লোকবল বেশি, কোথাও আওয়ামী লীগের লোকবল বেশি, কলা গাছ দাঁড় করিয়ে দেন, সে পাশ করছে। বাট ওই ব্যক্তিটা আসলে করাপ্ট কিনা, সে ভালো কিনা, সে জনগণের জন্য বেটার কিনা, এটা আমরা চয়েস করি না। আমরা বলছি যে এটা চয়েস করা উচিত, কারণ একটা আসনে 3 লক্ষ 4 লক্ষ মানুষ ভোটার আছে, 5 থেকে 10 লক্ষ মানুষ সেখানে আছে যারা ওইখানকার নাগরিক। তো সেই নাগরিকের ভালো মন্দ বুঝবে কে? ওই এমপির দায়িত্ব কার হাতে তুলে দিচ্ছি? জনগণ এটা চয়েস করে দিক, তাহলে ওই ব্যক্তির যে রাইটস বা আওয়ামী লীগের যারা ভালোবাসে যে সকল মানুষগুলো, ওদের রাইটস ভায়োলেশন হচ্ছে না, কারণ সে চয়েস করবে বেটারকে, তাকে আমি ভোট দিয়ে আমার প্রতিনিধি বানাই এবং সে আমার কথা বলবে। দিন শেষে আমার কাজ হচ্ছে, দিন শেষে আমার অধিকারটা হচ্ছে রাষ্ট্র থেকে নাগরিক হিসেবে অধিকারটা বুঝে পাচ্ছি কিনা। এটা আইদার আওয়ামী লীগ দিক, বিএনপি দিক, এনসিপি দিক, থার্ড পার্টি কেউ দিক, রাষ্ট্রের কাছ থেকে অধিকার পাচ্ছি, আমি সুনাগরিক। আমার দায়িত্ব হচ্ছে, রাষ্ট্রের অনেক দায়িত্ব আছে আমার প্রতি, আমার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের কাছ থেকে অধিকারটা ছিনিয়ে নেওয়া, বুঝিয়ে নেওয়া। এই ইচ্ছাটা করতে পারলেই বাংলাদেশ সুন্দর হবে, তা না হলে বাংলাদেশ সুন্দর হবে। মানে আমি আওয়ামী লীগ সমর্থকদের, আপনি আওয়ামী লীগ সমর্থন না করার কথা বলছেন। ডিসিশন তাদের, সে নিবে যে সমর্থন করবে কি করবে না। বাট আমার বক্তব্য হচ্ছে, যেই দলটি এই যুগে এসে 21 শতাব্দীতে এসে এইভাবে রাষ্ট্র ক্ষমতায় থেকে তার রাষ্ট্রের মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে, যেই মানুষটি ক্ষমতায় কন্টিনিউ করার জন্য তার জনগণকে এইভাবে ব্রুটালি মারতে পারে, সেই দল করার চাইতে না করাটা অনেক ভালো। একজন স্বাভাবিক সুস্থ মস্তিষ্কের মানুষ আওয়ামী লীগ করতে পারে না। মাসুদ কামাল কোনো মন্তব্য করবেন কিনা এটা নিয়ে? মন্তব্য করবো না, উনি ওটা ফিলিংস ঠিক আছে, আমি ফিলিংসটাকে অনার করি।